তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে ডিপ স্টেট তৈরি করেন শেখ হাসিনা। প্রতিবেশী ভারত ও দেশের কয়েকটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে চলছিল সেই ডিপ স্টেটের কার্যক্রম, আর তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন জিয়াউল আহসান। গুমের মামলায় লিখিত জবানবন্দিতে এসব বলেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বাংলায় একটা কথা আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। হাসনাত আব্দুল্লাহ নসিবটা আসলেই ভালো। জুলাই অভ্যুত্থানে হিরো হওয়া হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সকল নেতাকর্মী আছে যত শক্ত, তো এদের মধ্যে আমার কাছে দুইজনকে একটু বরাবরই ব্যতিক্রম মনে হয়েছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। এর মধ্যে একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, আরেকজন হচ্ছে তাসনিম জারা। তো এই হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 অর্থাৎ দেবিদ্বার আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন, আর এ নিয়ে বিএনপির একজন বাঘা প্রতিদ্বন্দ্বী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি। নানান বিতর্ক হয়েছে, হাসনাতকে তিনি চিনেন না, হাসনাতকে তারপর বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন। তারপরেও এই আসনটা বিএনপি পাশ করবে এমন একটা পরিস্থিতি কিন্তু ছিল। চোর, পাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা শ্রেণী সব এক হয়েছে আবারও বাংলাদেশের সাধারণ মানুষকে শুষে খাওয়ার জন্য। 5ই আগস্টে দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে, যেই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল, জীবন দিয়েছিল, ঠিক আগের 1971 সালের 16ই ডিসেম্বর এবং 1975 সালের 15ই আগস্টের মতো। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়বহুল পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে ডিপ স্টেট তৈরি করেন শেখ হাসিনা। প্রতিবেশী ভারত ও দেশের কয়েকটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে চলছিল সেই ডিপ স্টেটের কার্যক্রম, আর তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন জিয়াউল আহসান। গুমের মামলায় লিখিত জবানবন্দিতে এসব বলেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বলেন, তারিক সিদ্দিকের আশকারায় বেপরোয়া হয়ে ওঠেন জিয়াউল। মাসুদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশ জুড়ে ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে, টালমাটাল শেখ হাসিনার গদি। সে সময় নিজের ফেসবুক প্রোফাইল লাল করে আলোচনায় আসেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তার এই অবস্থান আন্দোলনকে আরও বেগবান করে তোলে। দেশের 14তম সেনাপ্রধান হিসেবে 2012 থেকে 4 বছর দায়িত্বে থাকা ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে স্টার উইটনেস। এরই মধ্যে লিখিত জবানবন্দি দিয়েছেন তদন্ত কর্মকর্তার কাছে, যেখানে উঠে এসেছে গুম, খুন থেকে শুরু করে শেখ হাসিনার ডিপ স্টেট নির্মাণের কথা। জবানবন্দির একটি কপি এসেছে চ্যানেল 24-এর হাতে। 8 পৃষ্ঠার লিখিত জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান জানান, নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টির মাধ্যমে ডিপ স্টেট নির্মাণ করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তারিক আহমেদ সিদ্দিককে নিয়োগের পর থেকেই তিনি প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যস্থতাকারী হিসেবে অবতীর্ণ হন। কেনাকাটা থেকে পদোন্নতি সবকিছু নিয়ন্ত্রণ করতেন মৌখিক আদেশে, রাখা হতো না কোনো লিখিত প্রমাণ। জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, নিয়োগ পাওয়ার পর ধীরে ধীরে ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং র্যাব সহ অন্যান্য বাহিনীর উপর কর্তৃত্ব কায়েম করেন তারিক আহমেদ সিদ্দিক। তার নির্দেশেই এসব সংস্থা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যায় জড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তার ছত্রছায়ায় প্রতিদিন ঢাকার গোয়েন্দা সংস্থাগুলোতে যাতায়াত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দিতে উঠে এসেছে র্যাবের বিরুদ্ধে অপহরণ ও হত্যার তথ্য। বলেন, ক্যারিয়ারমুখী সেনা কর্মকর্তাদের প্রেষণে র্যাবে পাঠানোর পর তারা ফিরতেন পেশাদার খুনির চরিত্র নিয়ে। এ নিয়ে কোনো একদিন কথোপকথনে শেখ হাসিনা বলেছিলেন, র্যাব রক্ষী বাহিনীর থেকেও খারাপ। সাবেক সেনাপ্রধানের লিখিত জবানবন্দিতে উঠে আসে গেল 15 বছর গুম খুনের সবচেয়ে আলোচিত চরিত্র জিয়াউল আহসানের উচ্ছৃঙ্খলতার কথাও। বলেন, জিয়া কমান্ড ফলো করতেন তারিক আহমেদ সিদ্দিকের, মানতেন না সেনাপ্রধানের নির্দেশও। বেপরোয়া হয়ে ভিন্নমত দমনে বাড়িয়ে দিয়েছিলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সেনাপ্রধানের কথা বলছিলেন ইকবাল করিম চৌধুরী, উনি জিয়াউল হাসান সম্পর্কে যে কথাগুলো বলছিলেন তার সাক্ষী।
তিনি সাক্ষ্য যখন আসলে সশরীরে সাক্ষ্য দেবেন তখনই আসলে বিষয়টা পরিষ্কার হবে। আমরা আজকে শুধুমাত্র আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে দেখিয়েছি যে জিয়াউল হাসানকে আজকে ডিফেন্স যেভাবে একজন প্রফেশনাল অফিসার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের সাবমিশনের মাধ্যমে, আমরা শুধুমাত্র অতটুকু অংশই কোর্টে পড়েছি যে তার বাহিনীর প্রধান যিনি ছিলেন সেই সময়ে, এই জিয়াউল হাসান সম্পর্কে তার মনোভাব কী ছিল এই বিষয়টা তিনি সেখানে আমরা তার সাক্ষ্য প্রমাণ রিড আউট করার মাধ্যমে আমরা দেখিয়েছি। বাট তিনি সাক্ষ্যে মূলত কী বলেছেন সেটি যখন তিনি সশরীরে সাক্ষ্য দেবেন আদালতে, তিনি তখন বলতে পারবেন আর আপনারা সেটা দেখবেন। জিয়াউল হাসানের গুমের ব্যাপকতা এতটা ভয়াবহ যে তার বিরুদ্ধে 104 জনকে গুমের প্রমাণ মেলায় ট্রাইব্যুনালে বিচার শুরুর অপেক্ষা। 14 জানুয়ারি এ বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম। চোর, পাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা শ্রেণী সব এক হয়েছে আবারও বাংলাদেশের সাধারণ মানুষকে শুষে খাবার জন্য। 5ই আগস্ট দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে, যেই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল, জীবন দিয়েছিল, ঠিক আগের 1971 সালের 16 ডিসেম্বর এবং 1975 সালের 15 আগস্টের মতো একইভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এদেশের সেই এলিট শ্রেণী নামে যাদেরকে আমরা চিনি, সেই শ্রেণী। প্রথম 16 ডিসেম্বরের পর ভারতের সোনাগাজী থেকে আওয়ামী লীগের যেসব নেতারা ওই পারে পালিয়েছিলেন তারা এসে হঠাৎ করেই এই দেশের যে মানুষগুলো দেশ স্বাধীন করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তারপর চেয়ার দখল করেছিলেন। 1975 সালে যেই বীর সেনানীরা এই দেশকে স্বাধীন করেছিলেন 15ই আগস্ট, তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে নানান চড়াই উতরাই পার হয়ে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় গেলেও তাকেও খুব বেশি দিন থাকতে দেওয়া হয়নি। তারপর থেকেই চলছে এই দেশের সাধারণ মানুষের উপরে, এটা কি বলবো, এটা নির্মম একটা পরিহাস এই দেশের, এই জাতির ভাগ্যে। আজকে আমাদের চোখের সামনে সব কিছু হয়, আপনি কিছু বলতে পারবেন না। আপনি যদি বলেন তাহলে আপনি একা হয়ে যাবেন। যাই হোক, যেটাই হোক, আপনাকে এই শ্রেণীর সাথে যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে। আপনাকে এর বিরুদ্ধে যাবেন, আপনাকে ছুঁড়ে ফেলা হবে। গেল 1.5 বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি, পিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে, তাই না? এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল। সে কমিশন গঠন করতে চায় নাই। আমরা ব্যাপক চাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টলে তারপরে, এখন হলে সেটাও করতো না, তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো, এখন এটাও করে না। এখন হলে করতোই না, যা বলে বলুক, এটা বলতে দেওয়ারে। তখন করেছিল, করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো, কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট তারা প্রকাশও করে না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না। তো কমিশনের আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি? করে লাভটা হলো কি? এই দেশের আলেম সমাজ যাদেরকে এখনও পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য, এবং যারা আছে জেলে তাদেরকে এখনও আবার আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে। কেরানীগঞ্জে প্রথম আলো, অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশের এবং সিটিটিসি এরা মিলে ডিজিএফআইয়ের একটা চক্র কেরানীগঞ্জে, তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক ব্যক্তি, তিনি এই বিভিন্ন মাদ্রাসা খুলতো, সে মাদ্রাসা খুলে নিজের মতো করে সেখানে কিছু ওই পোটলা পাটলি বোমা টোমা হাবিজাবি বানানোর যে জিনিসপত্র আছে এই ধরনের জিনিস নিয়ে রাখতো। নিয়ে রেখে তারপরে একটা বোমা মারার হঠাৎ করে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটাইতো। এই মাদ্রাসার ভিতরে বিশাল বিস্ফোরণ ঘটেছে। তো সেই ব্যক্তিকে দিয়েই, সে ব্যক্তি 2017 সালে একবার মাদ্রাসায় এই কাজ করেছে, 2022 সালে একবার করেছে। তাকে আওয়ামী লীগ কখনো জেলে বেশি দিন রাখেন নাই। বর্তমান সরকারের সময় সে জেলের বাইরেই ছিল, তাকে হঠাৎ করে তাকে দিয়ে নতুন করে আরেকটা সেই একই ধরনের অভিনয় করানো হলো কেরানীগঞ্জে। সেই ব্যক্তি আলেমও না, কোনো ইসলামিক দলেরও কোনো কিছু না। তাকে দিয়ে এটা ঘটানোর পরে প্রথম আলো বিশাল করে 5-6টা নিউজ একটার পর একটা এই নিয়ে ডিসেম্বরের 26 তারিখের ঘটনা করে আবার ফের বুঝাইতে যাচ্ছেন। সে পত্রিকার খবর হয়তো আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন, হয়তো অনেকে দেখেন নাই,
আপনারা না দেখলেও এগুলো কিন্তু দূতাবাসে পাঠানো হয়েছে। ডেইলি স্টার, আবার প্রথম আলো এটা তো আবার ইংলিশে করে, ডেইলি স্টার হুবহু ওই নিউজই করে, ওইটা পাঠানো হয়েছে দূতাবাসে। দূতাবাস দেখছে 25 তারিখে তারেক রহমান দেশে ঢুকলো, আর 26 তারিখে আবার ফেরি শুরু হয়ে গেল। এই যে আপনাদেরকে যত তেলবাজিরাজি করছে না প্রথম আলো, ডেইলি স্টার, আপনারা এদের চেহারা খুব ভালো করে জানেন, কিন্তু ভুলে গিয়েছেন। কারণ কি, ওই সেই লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে, আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না। আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে, সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে। আপনি যেন মানুষের জন্য, এই দেশের কোনো রাজনীতিবিদ, কোনো কেউ যারা ক্ষমতায় ছিল, কেউ কোনো দিন আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য কিছু করে নাই। এই যে আমাদের দেশে বন্যা হয় না, এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ। বন্যায় আপনার সব কিছু হারায় যায়, কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পদের পাহাড় হয়। আপনার এলাকার যে ইউএনও আছে, আপনার এলাকার যে ডিসি আছে, সবার ঘরে ঘরে টাকা। সবচাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না, এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর, কখন বন্যা আসবে, বর্ষা আসবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, এদের ঈদ লেগে যায়। আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে, ওইখানে স্বেচ্ছেতে জায়গায় প্রস্রাব পায়খানার মধ্যে আপনারে ফেলে রাখা হয়েছে। আপনার ট্রিটমেন্ট হইলো না হইলো এটা নিয়ে কেউ চিন্তা করে নাই, কারণ তাদের পাতলা পায়খানা হইলেও সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে। এটাই আমার সেই দেশ। সেখান থেকে মনে হয়েছিল যে আমরা বোধহয় বের হয়ে একটা সুন্দর একটা জায়গায় যাব, কেউই চেষ্টা করে নাই। এই যে 2 দিন পর পর ভূমিকম্প হয় না, আল্লাহ না করুক, এটা আপনাদের জন্য একটা বিশাল সংকেত। এই সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে 2024 মানুষকে আপনাদের চোখের সামনে মারা হয়েছে, সেই রক্তের সাথে আপনারা বেইমানি করেছেন নিজেদের চেয়ারগুলো পেয়ে। তারপর খুব সুখে আছেন মনে করেন, এত সুখ মনে করার কিছু নাই। ওই যে আগার গায়ে, ওই যে গাজীপুরে বৃদ্ধাশ্রমগুলো আছে না, যায় দেখেন, কোনো রিক্সাওয়ালার মা ওই জায়গায় নাই। আপনাদের মতো চেয়ারে বসে থাকা মানুষকে তার শরীরের ক্যান্সারের এই যে একটা কেমোথেরাপি দিতে গেলে এই সরকারি হাসপাতালে মহাখালীতে যায় দেখেন, নিজের চোখে দেখেছি। হাসপাতাল নিয়ে অনেক নিউজ আছে আমার, যে দেখেন কিভাবে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে। টাকা দিতে হয়, না দিলে কেমন সিরিয়াল পাওয়া যায় না। ঢাকা মেডিকেলে একটা ছোট্ট একটা বেডের জন্য কত কান্নাকাটি, এর তদবির, ওর তদবির, নানা তদবির ছাড়া কেউ এখানে যা থাকতে পারবেন না। বাংলায় একটা কথা আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। হাসনাত আব্দুল্লাহ নসিবটা আসলেই ভালো। জুলাই অভ্যুত্থানে হিরো হওয়া হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সকল নেতাকর্মী আছে যত শক্ত, তো এদের মধ্যে আমার কাছে 2 জনকে একটু বরাবরই ব্যতিক্রম মনে হয়েছে, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। এর মধ্যে একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, আরেকজন হচ্ছে তাসনিম জারা। তো এই হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 অর্থাৎ দেবিদ্বার আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন, আর এ নিয়ে বিএনপির একজন বাঘা প্রতিদ্বন্দ্বী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি। নানান বিতর্ক হয়েছে, হাসনাতকে তিনি চিনেন না, হাসনাতকে তারপর বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন। তারপরেও এই আসনটা বিএনপি পাশ করবে এমন একটা পরিস্থিতি কিন্তু ছিল। হাসনাত তার মাঠ পর্যায়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিল, কিন্তু দিন শেষে হঠাৎ করে হাসনাতের কপাল খুলে গেছে যে আচমকা আজকে আমরা দেখলাম যে কুমিল্লা 4 আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির এই মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। আর যেহেতু এখন মনোনয়নের টাইম শেষ, নতুন করে এই আসনে কেউ আর দাঁড়াতে পারবে না। এখন যদি এমন হয়ে থাকে সেখান থেকে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী ছিল, তাহলে তার পক্ষে হয়তো সবাই কাজ করবে। আর যদি সেখান থেকে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থীও মনোনয়ন না নিয়ে থাকে, তাহলে টোটাল গেমটা হাসনাতের পক্ষে চলে যাচ্ছে। কারণ এখন এনসিপি তো আর এনসিপি না, এটার পেছনে জামাতও আছে। দর্শক, আজকে ঋণ খেলাপির তালিকা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ, আপনার যেই আদেশটা ছিল সেটি স্থগিত করেছে চেম্বার আদালত। আর এতে ঋণ খেলাপি তালিকাতেই থাকছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। এই যে ঋণ খেলাপি আসলে কি? বাংলাদেশের ব্যাংকগুলোকে যারা প্রতিনিয়ত বিভিন্নভাবে রাজনৈতিক ছত্রছায়ায় শত শত কোটি টাকা লোন নিয়ে পরে টাকাগুলো কিন্তু আর দেয় না, বিভিন্নভাবে এই যে রাষ্ট্রের ব্যাংকগুলো দুর্বল হয় আমাদের এই রাজনৈতিক ক্যারেক্টারদের জন্যই। সবাই যে একরকম তাও না, ভালো মানুষও আছেন, কিন্তু বেশিরভাগ বড় বড় লুটপাটগুলা রাজনৈতিক ছত্রছায়া হয়। এখন মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধেও ব্যাংক থেকে লোন নিয়ে লোন ফেরত না দেওয়ার অভিযোগ ছিল, আর সেই অভিযোগের কারণেই দিন শেষে তিনি আর এই আসন থেকে নির্বাচন করতে পারছেন না। গত 3রা জানুয়ারি
কুমিল্লার 11টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে মোট 31 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান। সেই সঙ্গে ওই দিন 76 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর ওই দিন কিন্তু মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে সম্প্রতি ঋণ খেলাপি নিয়ে সরকারের বা নির্বাচন কমিশনের একটা শক্ত অবস্থান আমরা দেখেছিলাম। তো সেই ঋণ খেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সির নাম উঠে এসেছিল। সেই তালিকা আবার স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট। বাট আজকে হাইকোর্টের দেওয়া সেই আদেশ, অর্থাৎ ঋণ খেলাপিরাও নির্বাচন করতে পারবে বলে যে আদেশ ছিল, সেই আদেশটাকে এবার বাতিল করে দিয়েছে চেম্বার আদালত। তো এরপরে কি আর আসলে কোনো কিছু আছে? হ্যাঁ আছে, এখনো আপনার সামনের দিকে যাওয়ার সুযোগ আছে, তবে সেটা আদালতের রায়ের মাধ্যমেই হতে হবে। বলা হচ্ছে যে আপনার এখানে শুধু মঞ্জুরুল আহসান মুন্সি না, আমরা যদি দেখি রেজা হাসান বলছেন কুমিল্লা 1 আসনে 5 জন, কুমিল্লা 2 আসনে 4 জন, কুমিল্লা 3 আসনে 2 জন, কুমিল্লা 4 আসনে 2 জন, কুমিল্লা 5 আসনে 1 জন, কুমিল্লা 6 আসনে 2 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন বিভিন্ন কারণে তাদের বাতিল হয়েছে। স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি, প্রয়োজনীয় 1% ভোটার তালিকা অসামঞ্জস্যতা, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং ব্যাংকের হিসাব সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে দাখিল না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়। তবে আইন অনুযায়ী তাদের এখনো আপিলের সিদ্ধান্ত ছিল বলে আমরা জানছি। তো আজকের এই সিদ্ধান্ত যেটা শতভাগ হয়ে যাচ্ছে তাও না, আমার ধারণা যে এটার বিপরীতে আবার ঋণ খেলাপি যারা আছেন তাদের সংখ্যাটা কম না, যারা এবার নির্বাচনে মনোনয়নপত্র পাইছেন। আর ম্যাক্সিমামই হচ্ছে বিএনপির প্রার্থী। সো বিএনপি এই মুহূর্তে রাজনীতির মাঝে প্রভাব বিস্তার করছে। তো এখানে হয়তো পরিবর্তন আসতেও পারে। তবে এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর জন্য আমার মনে হয় যে চানরাত চলতেছে, আর দেখা যাক আসলে কি হয়। তবে পরিস্থিতি হঠাৎ করে হাসনাতের পক্ষে চলে গেছে আমার কাছে মনে হচ্ছে। বাকিটা সময় বলে দিবে। ভালো থাকুন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদের বলবেন না। আর নতুন আপডেট অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।